জান্নাত, তোমাকে শুধু এতটুকু বলবো, যদি কখনো প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি যতটুকু পারি সাহায্য করব। আচ্ছা ভাইয়া, আমি তাহলে যাচ্ছি। সোহান রুমে আছে। আচ্ছা, যাও। জান্নাত কথা বলা শেষ করে ঘরে ঢুকে দরজাটা আটকে ওয়াশরুমে ঢুকলো। এদিকে পর্দার আড়াল থেকে জান্নাত আর জাকিরের সমস্ত কথা শুনে নিল সোহান। আজকের কথাগুলো একদম বুকে এসে বেঁধেছে। তার মানে জান্নাত মন থেকে যাচ্ছে না, যে কোনো কারণে যাচ্ছে। তার মানে আমার থ্রেটের কারণে যাচ্ছে, আমাকে ভালোবেসে নয়। জান্নাত ভেতরে ঢোকার আগে হঠাৎ চোখে পড়লো সোহান রুমের ভিতর পায়চারি করছে। সোহান তো এতক্ষণ বিছানার উপরে শুয়েছিল, তাইলে এখন আবার উঠে হাঁটছে কেন? কোনো সমস্যা হলো নাকি? ভয়ে ভয়ে রুমের ভিতর ঢুকলো। টেবিলের উপরে পানির গ্লাস আর জগ রাখা। পা টিপে টিপে এগিয়ে গিয়ে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। গলাটা ছেড়ে সোহানকে বলল, আপনি ঘুমানো রেখে হাঁটছেন যে, কোনো খবর আছে নাকি? না। সোহান আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। জান্নাত কিছু জিজ্ঞেস না করে বিছানায় শুয়ে পড়ল। মাগরিবের আজানের সময় ঘুম ভাঙলো তার। চোখ মেলে তাকিয়ে দেখে মাথার একপাশে ব্যথা করছে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। পানির কল ছেড়ে দিয়ে চোখে মুখে পানির ছিটে দিয়ে দিল। চোখ দুটো অন্ধকারে ঝাপসা হয়ে আসছে। দেয়াল ধরে কোনোভাবে দাঁড়িয়ে কপালে হাত দিল। গায়ে হালকা জ্বর লাগছে। কিছুক্ষণ পরে হঠাৎ করেই বমির বেগ আসলে পেট কচলাতে কচলাতে অবশেষে বমি করলো। ভালো করে কুলি করে তারপর রুম থেকে বেরিয়ে আসে। হাঁটতে পারছে না, শুধু চটপট কাটছে। সোহান রুমে এসে জান্নাতকে অসুস্থ অবস্থা থেকে দৌড়ে এসে বলল, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? জান্নাত কোনো কথা বলছে না, শুধু মা গো এরম করছে। সোহান জোরে চিৎকার দিলে সবাই দৌড়ে আসলো। জান্নাতকে ব্যথায় কুকড়াতে দেখে সখিনা বেগম জিজ্ঞেস করলেন, জান্নাত এমন করছে কেন? কি হয়েছে ওর? আন্টি সেটা তো জানি না, আমি রুমে এসে এই অবস্থায় দেখে আপনাদের ডাক দিলাম। সখিনা বেগম জান্নাতের মাথাটাকে কোলের ভিতর নিয়ে চলে বিলি কাটছে আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। শিরিন তাড়াতাড়ি পানি ভর্তি মগ নিয়ে জান্নাতের পাশে বসলো। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে চুপচাপ বসলো। কিছুক্ষণ বেহুশ থাকার পর জ্ঞান ফিরে আসলো জান্নাতের। আধো আধো চোখ করে তাকালো। সখিনা বেগম মেয়ের জ্ঞান ফিরে আসতে মনের ভিতর স্বস্তির নিঃশ্বাস নিল। জান্নাত মা, তোর কি হয়েছে? কথা বল, এইভাবে চুপ করে থাকিস না। দেখ, সবাই তোর জন্য চিন্তায় পড়ে গেছে। অপলকভাবে মায়ের দিকে এক পলক তাকিয়ে সমস্ত রুমের দিকে চোখ বুলিয়ে শোয়া ছেড়ে ওঠার চেষ্টা করলে সোহান রাগান্বিত হয়ে বলল, জান্নাত একদম উঠবে না, শুয়ে থাকো। এখন কেমন লাগছে তোমার? তুমি ঠিক আছো তো? জান্নাত কাপা কাপা গলায় বলল, হ্যাঁ ঠিক আছি। তাছাড়া আপনার এত অস্থির হওয়া লাগবে না। মানে কি জান্নাত? মানে কিছু না, আমার শরীরটা ভালো লাগছে না, আমার মাথাটা ঘুরছে। সখিনা বেগম সবাইকে বলল, তোমরা সবাই বাহিরে চলো, মেয়েটা বিশ্রাম নেই, কালকে আবার জার্নি করতে হবে। সবাই চলে গেলে সোহান জান্নাতকে বিছানার উপর শুতে বলে রেগে উঠল জান্নাত। তখন বললাম না, আমার চিন্তা আপনার করা লাগবে না, আপনি আপনার মতো করে থাকেন আর আমাকে দয়া করে পদে পদে হয়রানি করবেন না। জান্নাতের কথা শুনে সোহান যতটা না চিন্তিত ততটাই অবাক হয়। জান্নাত কিছুটা আবল তাবল বলা শুরু করেছে, তাই কথা না বাড়ি চেয়ারের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল। জান্নাত আধো চোখে চোখ মেরে তাকায়। অনেকক্ষণ টেনে চোখ দুটো আবারও বন্ধ করে ফেলে। এরপর সিগারেটের প্যাকেট খুলে বের করে আঙ্গুলে ফাঁকে রাখলো। লাইটার বের করে সিগারেটটা জ্বালিয়ে টানতে লাগলো। ফোনের ভলিউম কমিয়ে দিয়ে গান শুনতে লাগলো। মনটা বড্ড খারাপ লাগছে জান্নাতের জন্য। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। একটু পরে দরজা ঠকঠক শব্দ। সোহান উঠে গিয়ে দরজা খুলে দেখে সখিনা বেগম দাঁড়িয়ে আছে। আন্টি। একটু বাহিরে আসো, কথা আছে। জি। সোহান মায়ের পেছনে দরজা চাপিয়ে বের হয়। সখিনা বেগম সোহানের দিকে কাঁদো কাঁদো হয়ে বলল, বাবা, জান্নাতের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। কি হয়েছে বুঝতে পারছি না। শরীরের অবস্থা এরকম থাকলে কালকে তো নিয়ে যেতে পারবে না। গাড়িতে গেলে তো সমস্যা নেই, বাসায় গিয়ে ডাক্তার দেখাবো। তাছাড়া অনেক দিন এখানে ছিল, তাই এখন আর এখানে থাকতে দেওয়া যাবে না। কিন্তু কোনো কিন্তু নেই, আমি জান্নাতকে কালকে সকালের গাড়িতে নিয়ে যাচ্ছি, এটাই ফাইনাল। সখিনা বেগম আর কিচ্ছু বললেন না, চুপচাপ শুনলেন। সোহান মায়ের হাত ধরে বলল, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, কথা দিচ্ছি এবার আর জান্নাতকে কষ্ট দেব না। সোহানের দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে রুমে ঢুকলো সে। রাত 8টার পরে সোহান জান্নাতকে বলল, কিছু খাবে? না। খিদে লাগেনি? না। চলো সামনে গিয়ে চা খেয়ে আসি, ঘরের ভিতরে গরম। আমি যাব না, আপনি যান, আমার শরীর ভালো লাগছে না।
তাইলে তুমি বিশ্রাম নাও, আমরা কালকে সকালে বাসে চলে যাব। আমি যাব না বলে কি আপনি যাবেন না? আপনি গিয়ে চা খেয়ে আসেন। না থাক, বাহিরে খাবো না। আচ্ছা, বাসায় কি চায়ের ব্যবস্থা আছে? আছে তো মনে হচ্ছে, তবুও আপনি গিয়ে একবার খোঁজ নিন। হুম। সোহান মায়ের রুমে গিয়ে চায়ের কথা বলে তিনি বলেন, তুমি রুমে গিয়ে বিশ্রাম করো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা। একটু পরেই সখিনা বেগম চায়ের মগ হাতে রুমে আসলো। জান্নাত ততক্ষণে ওপাশ ফিরে শুয়ে আছে। চায়ের মগটা এগিয়ে দিয়ে বলল, নাও, গরম গরম চা খাও। জান্নাত মায়ের গলার আওয়াজ শুনে শোয়া থেকে চা খেতে উঠল। চায়ের মগটা হাতে নিয়ে চুমুক দিল। সখিনা বেগম চা দিয়ে চলে যেতে নিলে জান্নাত তার মাকে বলল, মা বাবা কোথায়? কালকে তো আমি চলে যাচ্ছি, তাই বাবার সাথে দেখা করাটা জরুরি। এখন তুই বিশ্রাম নে, তাছাড়া তোর বাবার শরীরটা ভালো না। রাত 12টার সময় জান্নাতের ঘুম ভাঙলো। চোখ খোলার পরে দেখে আবারও মাথা ব্যথা করছে। উঠে বসার মতো শক্তি নেই তার। কোনো রকমে উঠে বসলো। রুমের চারদিকে চোখ বোলায়। কাউকে দেখতে না পেয়ে একা একাই ওয়াশরুমে ঢুকলো। মাথাটা এখনো চটকট কাটছে। খানিক বাদে পুরো দমে বমি করতে লাগলো। বমি করতে করতে গলাটা আটকে যাচ্ছিল। চিৎকার করছে কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মনে হচ্ছে গলাটা যেন কেউ চেপে রেখেছে। বাম হাত দিয়ে কোনোভাবে পানির কলটা ছেড়ে কুলি করে দরজার ঠেলা দিয়ে রুমে ঢোকার জন্য পা বাড়াতে যাবেই তখনই মাথাটা আবারও চক্কর কাটে। জান্নাত পড়ে যেতে নিলে সোহান এসে সামনে নিল। জান্নাতকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি একা একা কোথাও যাবে না, তবুও গেছে। কিছু হয়ে গেলে তোমাকে কোথায় পেতাম? জানো কতটা টেনশন লাগছে। দেখুন, বেশি ন্যাকামো করবেন না, ভালো লাগছে না। জান্নাত, তুমি এমন করছো কেন? আমি তো আমার ভুলের জন্য অনুতপ্ত। জান্নাত কথা না বাড়িয়ে অন্য পাশে শুয়ে পড়ল। ফজরের নামাজের পরে জান্নাতের বাবা জান্নাতের রুমে এসে দরজায় কড়া নাড়ল। সোহানের ঘুম ভেঙে গেলে সে উঠে দরজাটা খুলে দিল। আঙ্কেল, আপনি এত সকালে? হ্যাঁ বাবা, মেয়েটা কেমন আছে দেখতে এলাম। রাতে শরীরটা বড্ড খারাপ থাকায় আসতে পারিনি। তোমরা কি আজকে চলে যাবে? মেয়েটার যে শরীর ভালো না। হ্যাঁ আঙ্কেল, আজকেই যাব। আপনি কোনো চিন্তা করবেন না। আমি বাড়ি গিয়ে বড় ডাক্তার দেখাবো। তেলের জিনিস অতিরিক্ত খাওয়াতে শরীরটা মনে হয় খারাপ হয়ে গেছে, পেটে বদহজম হয়েছে। জান্নাত তো তেলের জিনিস যতটা পারে ইগনোর করে, তবুও বমি হচ্ছে। বাকিটা কিন্তু স্বাভাবিক লক্ষণ নয়। তুমি একটু ভেবেচিন্তে অগ্রসর হও। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, দাঁড়িয়ে কেন? ভেতরে আসেন, আমি জান্নাতকে ডেকে দিচ্ছি। জান্নাতকে ডাক দিলে সে ঘুম থেকে উঠল। বাবাকে দেখে কেঁদে দিল সে। বাবা, তুমি আমাকে দেখতে এসেছো? এত দেরি করে আসলে যে? কালকে যদি মরে যেতাম তাইলেই তো আজকে 2 দিন হয়ে যেত। জান্নাতকে বুকের সাথে জাপটে ধরে বলল, মা, এমনটা বলিস না, খুব কষ্ট লাগছে। আমি এমন একটা হতভাগা বাবা যে নিজের মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। মারে, পারলে তোর এই অপরাধী বাপকে ক্ষমা করে দিস, আর মাঝে মাঝে কল দিস। জান্নাতও বাবাকে জড়িয়ে ধরে কাঁদল। সকাল 7:45 নাস্তা সেরে বাসা থেকে নেমে 8:20 বাস স্ট্যান্ডে পৌঁছালো দুজনেই। 8:30 অর্থাৎ 8:30টায় বাস ছাড়ার কথা থাকলেও 8:40 বাস ছাড়লো। সিটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে জান্নাত। চোখে মুখে হাজারো চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তার। জান্নাত জানালার পাশে সিটের সাথে মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বাতাসে তার সামনের চুলগুলো উড়ে উড়ে চোখের সামনে পড়ছে। সোহান অপলকভাবে তাকিয়ে হাসছে। গাড়ি চলছে। হঠাৎ সোহান জান্নাতের হাত ধরল। জান্নাত চমকে উঠে সোহানের দিকে তাকায়। কিছু বলবেন? তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? আমি যে অন্যায় করেছি সেটা হয়তো ক্ষমার যোগ্য নয়, তবুও মন দিয়ে ক্ষমা চাইছি। জান্নাত, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। তুমি একটিবার আমাকে ভালো হওয়ার সুযোগ দাও। এইভাবে চুপ করে থেকো না প্লিজ। বলো যে আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো। আপনি কি পাগল হয়ে গেছেন? পাবলিক প্লেসে বসে এসব ঝামেলা করার মানে কি বলুন তো? সবাইকে জানাতে চাচ্ছেন যে আমরা ঝগড়া করে বাসে উঠেছি? এতে কি আপনার সম্মান বাড়বে না কমবে? কি হবে সেটা মুখ্য বিষয় নয়, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা সেটাই কথা। প্লিজ জান্নাত, এবারের মতো ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে মনের ভেতরে শান্তি পাচ্ছি না। এইভাবে চুপ করে থেকে আমাকে কষ্ট দিতে কি তোমার ভালো লাগে? জানো আমি কতটা কষ্ট পাচ্ছি? জান্নাত, আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? আমি কতটা কষ্ট পাচ্ছি একটু অনুভব করো প্লিজ। এভাবে চুপ করে
থেকো না, কথা বলো। আমার ভালো লাগছে না। তুমি আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ো। না। জান্নাত মাথাটা কাত করে সিটের উপরে শুয়ে পড়ল। সোহান দীর্ঘশ্বাস নিয়ে চুপচাপ অন্যদিকে তাকিয়ে রইল। বাস গিয়ে স্টেশনে থামলো। জান্নাতের এখনো ঘুম ভাঙেনি। সোহান জান্নাতের হাতের উপরে তার হাত রাখতেই জান্নাতের ঘুম ভাঙলো। আড়মোড়া দিয়ে সোহানের দিকে তাকায়। আমরা এসে গেছি, নামবে, ওঠো। জান্নাত আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সোহান লাগেজ হাতে নিতেই বাস থেকে নিচে নামলো। জান্নাত সোহানের পিছনে পিছনে নামলো। বাস স্টেশনে দাঁড়িয়ে আছে দুজনেই। দুপুরের প্রথম প্রখর রৌদ্রে কপাল বেয়ে তরতর করে ঘাম পড়ছে। সোহান এক পলক জান্নাতের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। জান্নাত সোহানকে বলছে, শুনুন, আমি হাঁটতে পারছি না, পায়ে প্রচুর পেন করছে। মুখটা ঘুরিয়ে একটু পিছনের দিকে তাকিয়ে বলল, রিক্সা তো পাচ্ছি না, একটু অপেক্ষা করো, এখনই পেয়ে যাব। জান্নাত কথা বলাতে সোহান মনে মনে ভীষণ খুশি হয়েছে। একটু পরে কারো কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকায় সোহান। রহিম চাচাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল তার। চাচা, আপনি কেমন আছেন? আল্লাহ যেমনি রাখছে তেমনি আছি। তা তুমি এই রোদ্রে কই যাইতেছো? লগে মাইয়া ডাকেরা? কোথাও যাচ্ছি না, শ্বশুরবাড়ি থেকে মাত্রই আসলাম। কও কি তুমি বিয়া করলা? মুই তো একটুও শুনলাম না। চুপে চাপে বিয়া করলা? চাচা রাগ করবেন না, আসলে বিয়েটা এত ফাস্ট হয়েছে যার কারণে আমি কাউকে বলতে পারলাম না। হইছে বাবা, এখন তোমরা রিক্সাটায় উঠে পড়ো, আমি তোমাকে বাসায় পৌঁছাই দিয়ে আসি। তাহলে তো ভালোই হয়। সোহান লাগেজ তিনটে রিক্সায় তুলে জান্নাতকে উঠিয়ে তারপর নিজে উঠে বসল। একটু পর রিক্সা গিয়ে দরজার সামনে থামলো। দোতলা থেকে সাথী দেখতে পেয়ে দৌড়ে নিচে নামলো। জান্নাতের কাছে গিয়ে থমকে দাঁড়ায়। জান্নাতের কাছে যেতেই আনইজি ফিল করছে সাথী। জান্নাত রিক্সা দিয়ে নামতেই সাথী জান্নাতকে জড়িয়ে ধরে জান্নাতও কাঁদলো। সাথী, কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে তোমার কি হবে? তুমি কেমন আছো সেটা বলো। আমার ভালো দিয়ে কি করবা? আমাকে তো বেশ করে রেখে গেছে। আজকে কাছে পেয়ে জিজ্ঞেস করছো আমি কেমন আছি? তাহলে শোনো, আমি ভালো আছি। এইভাবে বলছো কেন? আমার শুনে ভীষণ খারাপ লাগছে। সত্যি খারাপ লাগছে ভাবি। তুমি জানো তোমার কারণে মা কতটা চিন্তিত ছিল। তোমাকে মা আমার চেয়েও বেশি ভালোবাসতো, আর তুমি তার কথাটাও একটা বারও ভাবলে না। তুমি চলে যাওয়ার পর থেকে মা ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না, শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে ভাইয়াও ভালো আছে? একদম না। ভাবে তুমি যাওয়ার পরে ভাইয়া পাগলের মতো ছটফট করেছে, কিন্তু অসুস্থতার জন্য সে তোমার কাছে যেতে পারেনি। জান্নাত মুখটা পেছনে ঘুরিয়ে সোহানকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায়। জান্নাতকে বলে, আমাকে কি এখানে দাঁড় করিয়ে রাখবা নাকি ভেতরে আসতে বলবা? শরীরটা খুব খারাপ লাগছে। সরি ভাবি, ভেতরে এসো। দরজা আটকে দিয়ে রুমে ঢুকলাম। সম্পূর্ণ রুমটা তার পছন্দের ফার্নিচার, ওয়ালমেট, দেয়ালের দুপাশে বাচ্চাদের ছবি টানানো। জান্নাত দেখছে আর অবাক হচ্ছে। ভাবি, আমি কি চায়ের ব্যবস্থা করছি, তুমি ততক্ষণে বিশ্রাম নাও। চা নয়, কফি দিও। বর্তমানে চায়ের থেকে কফিটা ভালো লাগে। ও হ্যাঁ, শুভ আপু গতকালকে সকালে এসেছে। একটু আগে তার একটা বান্ধবী কল দিয়েছে, তাই সেখানে দেখা করতে গেছে। দুলাভাই ছুটি পায়নি, তবু আপু মায়ের অবস্থা দেখে চলে এসেছে। এটাই তো ভালোবাসার বহিঃপ্রকাশ। সাথীর কথা জান্নাত ভালো করে শুনল। এইবারে সবাই ভীষণ আন্তরিক, শুধুমাত্র একজন বাদে। যাকে ঘিরে সারা জীবন সংসার করতে হবে, সে ঠিক না থাকলে সেখানে সংসার করা যায় না। মানুষের প্রতি ঘৃণা জন্ম হয়ে গেছে। দরজায় কলিং বেল বাজতে সাথী গিয়ে দরজাটা খুলে দিল। শুভ আপু ভিতরে আসলো। সাথী, জান্নাত কি এসেছে? হ্যাঁ আপু, একটু আগে এসেছে। ঠিক আছে। শুভ গিয়ে মায়ের দরজার কাছে দাঁড়ায়। মা নামাজ পড়ছে। অনেকক্ষণ মায়ের রুমের সামনে অপেক্ষা করছে শুভ। নামাজ পড়া শেষ হলে সালাম ফিরে শুভকে দেখে জায়নামাজ তুলে তসবিহ হাতে নিয়ে বিছানার উপরে বসলো। কিরে শুভ, তুই কখন আসলি? জান্নাত কি এসেছে? এই তো আসলাম, এসেই তোমার কাছে এলাম। মা, আমার কাছে জান্নাতের আশাটা স্বাভাবিক লাগছে না। আমার কাছেও তাই মনে হচ্ছে। হয়তো সোয়ানের চাপে পড়ে আসতে বাধ্য হয়েছে, কিন্তু এভাবে জোর করে তো সংসার করা যায় না। জান্নাতের সাথে এ ব্যাপারে খোলাখুলি আলোচনা করতে হবে। আলোচনা করতে তো সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে সোহান। ছেলেটা রাত দিন একাকার করে জান্নাতকে গিয়ে নিয়ে এসেছে, কিন্তু এখন এসব বলে কী লাভ বল? সময় তো অনেক গড়িয়ে গেছে। শুরুতে যদি নিজের খামখেয়ালিভাবে না মা করতো, তাহলে আজকে এমন দিন দেখা লাগতো না। তাছাড়া যারা সংসার করে শুধুমাত্র তারাই নিজেদের সমস্যা জানে। যখন দেখে সমস্যার সমাধান করার কোনো রাস্তা নেই, তখনই ডিভোর্সের সিদ্ধান্তে যায়। তবে মা, ডিভোর্সই কিন্তু সব সমস্যার সমাধান না।
তা তো ঠিক, এখন আমাদের কি করণীয়? কিছুই না। সোহান যদি নিচে থেকে সংশোধন হয় তাহলে আমরা জান্নাতকে রিকোয়েস্ট করতে পারি, আর সেটা না হলে একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো রাইট নেই। আচ্ছা মা, তুমি থাকো, আমি জান্নাতকে দেখে আসি। বিয়ের পরে একবারও সামনাসামনি দেখা হয়নি। যা হবে এখনই কিছু বলিস না, সোহান জানতে পারলে কুরুক্ষেত্র হয়ে যাবে। আচ্ছা। শুভ মায়ের রুম থেকে জান্নাতের রুমে ঢুকলো। রুমে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠলো, জান্নাত, আসবো? আপু আসেন। কেমন আছো জান্নাত? এই তো আছি কোনো রকম। আপনি কেমন আছেন? ভালো আর থাকতে দিলে কোথায়? তোমার দুলাভাই ছুটি পায়নি, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। সরি আপু, আমার জন্য মা ভীষণ কষ্ট পেয়েছে জানি, কিন্তু কি করব, আমি তো বাধ্য হয়েছি স্টেপ নিতে। প্রতিটা মেয়ে বিয়ের পরে স্বামীর সাথে সংসার করতে চায়, কিন্তু দেখেন আমার কপালটাই খারাপ। না পেলাম স্বামীর ভালোবাসা, না পেলাম বাবা মায়ের কাছে মেয়ের সম্মান। কথা বলার এক পর্যায়ে জান্নাত কেঁদে ফেলে। হাউ মাউ করে কাঁদছে। চিৎকার দিয়ে কাঁদলে বোধ হয় বুকের ভেতরে চাপা কষ্টটা হালকা হালকা হতো। জান্নাত কান্না দেখে শুভ নিজেকে সামলাতে পারলো না। সে জান্নাতকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জান্নাতকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের ভাইয়ের এত বড় অন্যায়টা মেনে নিতে রীতিমতো হিমশিম খাচ্ছে সে। একটা মেয়ে হয়ে কিভাবে এমন সিচুয়েশন আরেকটা মেয়েকে সান্ত্বনা দেবে ভেবেই অস্থির হয়ে যায় শুভ। জান্নাত মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। এই কান্না যেন থামার নয়। শুভ জান্নাতকে থামানোর জন্য এবার মরিয়া হয়ে ওঠে, কারণ সোহান যদি এ পরিস্থিতি দেখে তবে খুব ঝামেলা করবে। তাছাড়া শুভ কোনো ঝামেলা চায় না। যত তাড়াতাড়ি পারে সবকিছু স্বাভাবিক করাটাই মুখ্য উদ্দেশ্য। সাথে এসে দরজার সামনে এসে খক খক করে কাশি দিয়ে গলাটা ছেড়ে নিল। ভিতরে আসবো? শুভ আর জান্নাত পেছনে ফিরে তাকায়। সাদিকে থেকে শুভ বলল, তুই কি আমার নাটক কি আবার নাটক শুরু করলি? কবে থেকে? এখানে কি পরপুরুষ আছে যে পারমিশন নিয়ে ঢুকতে হবে? তোর ঘর, তুই যেখানে মন চাই সেখানে ঢুকবি। সাথী ঠোঁট চেপে ধরে হাসলো। কোনোভাবে হাসি আটকে বলল, আপু তুমিও খুব মজা করো। তোমাকে কে বললো যেটা আমার ঘর? মেয়ের ঘর তো একটাই, আর সেটা হয় বিয়ের পর। স্বামীর ঘরই মেয়েদের ঘর। বাবা, তুই তো দেখছি বড় হয়ে গেছিস, সব কিছু গুছিয়ে বলতে পারিস। তোকে দেখলে কেউ বুঝবে না যে তুই এতটা পাক। আপু কি সব বলছো তুমি? আমার ভীষণ লজ্জা লাগছে। সাথে তুই এখন ওই রুমে গিয়ে বিশ্রাম নে, আমার জান্নাতের সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা আপু? আমি কি শুনতে পারি? না সাথী, ছোট মানুষদের বড়দের কথা না শোনাই শ্রেয়। তাই বলছি, লক্ষ্মী বোন আমার, চলে যা। তুমি আমাকে ছোট বলছো কেন? আমি কি ছোট নাকি? ছোট হলে তো ফিডার খেতাম। তাছাড়া ভাবিও তো ছোট, তাহলে সে শুনলে কোনো সমস্যা নেই কেন? ওফ সাথী, এত কথা বলিস কেন? তাছাড়া আমি কি সোহানকে ডেকে আনবো? না না, আমি নিজেই যাচ্ছি। সাথী ঠোঁটের কোনো মুচকি হাসি এনে রুম থেকে চলে গেল। সাথী চলে যাওয়ার কিছুক্ষণ পরেই শুভ চলে যাওয়ার জন্য উঠতে নিলেই জান্নাত দৌড়ে ওয়াশরুমে ঢুকে করতে লাগলো। শুভ জান্নাতের পেছনে ঢুকলো, দেখলো জান্নাত বেসিনের উপরে হাত রেখে বমি করতে লাগছে। তাই দেখে শুভ জান্নাতের পিঠ ডলতে লাগলো। অনেকক্ষণ পরেই জান্নাত স্বস্তির নিঃশ্বাস নিল। শুভ জান্নাতকে বলল, হঠাৎ করে তোমার বমি আসলো কেন? গ্যাস্ট্রিক বাড়লো নাকি? জানি না আপু। এরকম কি আরো হয়েছে? জি। ডাক্তার দেখিয়েছো? না। কেন? এসব নিয়ে কি কেউ অবহেলা করে? আমি গতকাল থেকেই বমি করেছি, তবুও আপনার ভাই আজকে আমাকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছে। আমিও জানতাম এমনই কিছু একটা হয়েছে। তুমি চিন্তাও করো না, আমি ডাক্তারকে বলে রাখছি কালকে সকালে তোমাকে নিয়ে তার চেম্বারে দেখাবো। লাগবে না আপু। লাগবে না বললেই শুনছে কে? কথা বলতে বলতে জান্নাতকে ওয়াশরুম থেকে নিয়ে বিছানার উপরে রাখলো। জান্নাত, তুমি বিশ্রাম করো, আমি মায়ের সাথে কথা বলে সিরিয়াল দিচ্ছি, যাতে কালকে কোনো সমস্যা না হয়। ঠিক আছে। রাত 12:05। রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে আছে জান্নাত। মোবাইলের লাইটের আলোয় ভেতরে এসে টেবিলের উপরে রাখা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল সোহান। অনেকক্ষণ রুমের ভিতর পায়চারি করছে সে। হঠাৎ দরজা ঠকঠক আওয়াজ হলে সোহান কিছু জিজ্ঞেস না করে দরজা খুলল। শুভকে দেখে অনেকটা বিস্মিত হলো। আপু তুমি? হ্যাঁ। জান্নাত কি ঘুমিয়ে পড়েছে? জানি না আপু, কোনো দরকারি কথা আছে? জান্নাতের শরীর নাকি ভালো না, তাই একটু আগে খুব কষ্টে সিরিয়াল দিলাম। কালকে সিরিয়াল আগে থেকেই বুকিং করা ছিল, শুধুমাত্র পরিচিত বলে সুবিধাটা পেলাম। পরিচিত হলে যা হয়। আপু জান্নাতের কি হয়েছে? বেশি অসুস্থ? আমাকে জানালে না কেন?
তোকে কি জানাবো? আসার পর থেকে তোর তো কোনো পাত্তাই নেই। তাছাড়া তুই তো জানিস গতকাল থেকে জান্নাত অসুস্থ, বমি করছে, তবুও তুই জোর করে আজকেই জার্নি করালি। শোন, সব বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে ইচ্ছে হলে খেলবি, না হলে ভেঙে ফেলবি। তুই না জান্নাতের স্বামী, তাহলে ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো তোর, কিন্তু তুই সে দায়িত্ব পালন করিস না। আমি খুব লজ্জিত আপু, আমার খুব বড় অন্যায় হয়ে গেছে যার কারণে আমি অনুতপ্ত। আরেকটা কথা, যেটা তুই মন দিয়ে শোন, জান্নাতের শরীরের কন্ডিশনে কিন্তু খুশির সংবাদটাও থাকতে পারে। এই ব্যাপারে কিন্তু সিরিয়াসভাবে নিতে হবে। আপু, যা হওয়ার হয়ে গেছে, পিছনে যে অন্যায় করেছি সেটা তো আর সংশোধন করা যাবে না, কিন্তু এখন আমি নিজেকে সংশোধন করতে পারবো। আপু, জান্নাত কি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে? অনেক। মেয়েটার বমি করতে করতে দম বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছিল। আচ্ছা শোন, রাত অনেক বেশি হয়ে গেছে, তুই এখন ঘুমাতে যা। ঠিক আছে আপু। সোহান রুমের দরজাটা আটকে তারপর বিছানার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু পা কোনোভাবেই যাচ্ছে না। তবুও টেনে টেনে এগিয়ে গেল। মনটা ভীষণ খারাপ লাগছে। তবুও জান্নাতের পাশে শুয়ে পড়ল সে। সকালে সূর্যের আলোয় ঘুম ভাঙল সোহানের। আড়মোড়া দিতেই হঠাৎ চোখ পড়ল জান্নাতের দিকে। কি নিষ্পাপ চেহারা, দেখলেই ভীষণ কষ্ট লাগে। আচমকাই সোহানের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আননোন নম্বর থেকে কিছুটা সংকোচ প্রকাশ করে কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আপনি কি সোহান? নিজের নামটা শুনে অনেকটা অবাক হয়, তারপর গলার স্বরটা নিচু করে বলল, জি আমি সোহান, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? আমাকে আপনার চেনা লাগবে না, আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি সময় হয় সামনাসামনি বলতে চাচ্ছি। অপরিচিত লোকের কথায় কেমন জানি সন্দেহ লাগছে, তবুও ইতস্তত হয়ে বলল, আপনি তো শুরুতে বললেন আপনি নাকি আমাকে চিনেন না, তাইলে আমার সাথে দেখা করে কি বলতে চাচ্ছেন? যদি খোলাসা করে বলতেন তাহলে উপকৃত হতাম। সব কথা যদি ফোনে বলা যেত তাহলে তো কোনো কথাই থাকতো না, কিন্তু কিছু কিছু কথা আছে যেটা সামনাসামনি বলতে হয়। তবু যখন জানতে চাচ্ছেন কোন বিষয়ের উপরে, তাইলে বলি, আপনি যে নিলয়কে খুন করেছেন তার ডকুমেন্ট আমার কাছে আছে। পুরো সিসিটিভি রেকর্ড, হার্ড ডিস্কের ফুটেজ এখন আমার কাছে। আমি চাইলে এটা মিডিয়াতে ফাঁস করতে পারি, কিন্তু তাতে আমার কোনো লাভ হবে না। তাই ভাবলাম ছোট্ট একটা ডিল করি, তাতে আপনারও মঙ্গল আমারও মঙ্গল। কথাটা বলেই কুৎসিত একটা হাসি দিল সে। সোহান তো এখন গ্যারা করে ফেসে গেছে, কপাল বেয়ে তরতর করে ঘাম পড়ছে তার। এদিকে জান্নাত সোহানের পাশে বসলো। আপনি বসে আছেন কেন? আপনি যাবেন না? আজব তো, কিছু জিজ্ঞেস করছি সেটার উত্তর দিচ্ছেন না। ঠিক আছে, দেওয়া লাগবে না। আচ্ছা, আমাকে ডাক্তার কখন দেখাবেন? আপনার সমস্যা কি? কথা জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছেন না। সোহান এবার উত্তর না দেওয়াতে রাগান্বিত হয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে ঢুকলো জান্নাত। ওয়াশরুম থেকে বেরিয়ে মুখটা ভালো করে মুছে সোহানের দিকে এমন নজরে তাকালো, এক নজরে তাকালো। সোহানকে ঘুম থেকে উঠে যেভাবে বসে থাকতে দেখলো, ওয়াশরুম থেকে বের হয়ে ঠিক সেভাবে বসে থাকতে দেখলো। জান্নাতের এখন কিছুটা হলেও টেনশন লাগছে, কিন্তু কি করবে বুঝতে পারছে না। এবার সাহস করে সোহানের গায়ে হাত দিয়ে ঝাঁকি দিলে এই করে বললো, কি? কিছু হয়নি। আপনি এমন ঘামাচ্ছেন কেন? আপনার কি সমস্যা হয়েছে? মনে মনে কিছুটা ভেবে আবারও চুপ হয়ে গেল সোহান। কিছু হয়নি। জান্নাত, মায়ের নাস্তা বানানো কি শেষ? জানি না। তাইলে দেখে আসো, যদি বানানো হয়ে থাকে তাহলে আমাকে ডাক দিও। জান্নাত রুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে ঢুকলো। রান্নাঘর খালি, কেউ ওঠেনি এখনো। জান্নাত মায়ের রুমে ঢোকার কথা চিন্তা করেও আবারও সোহানের কাছে গেল। জান্নাত রুমে ঢোকার পরে সাথে আসলো। ভাবি, আজকে মায়ের শরীরটা তেমন ভালো না, তাই আমি উঠতে নিষেধ করেছি। চলো আমরা দুজনে মিলে নাস্তা বানাই। চলো। জান্নাতকে সাথে নিয়ে রান্নাঘরে ঢোকার জন্য পা বাড়াবে, তখনই শুভ এসে হাজির। আপু কিছু বলবে? জান্নাত, তুমি রান্নাঘরে কি চাও? মায়ের শরীরটা ভালো না, তাই নাস্তা বানাতে সাথীকে সাহায্য করতে এসেছি। একদমই না। তোমার শরীরটা কি সুস্থ? হ্যাঁ আপু, সুস্থ। আগে ডাক্তারের কাছে যাবে, রিপোর্টে কি আসবে তারপর সিদ্ধান্ত নিব তুমি কি সুস্থ নাকি অসুস্থ, বুঝলে? চুপ, কোনো আপু নাই, একটা কথাও বলবে না। এখন রুমে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে, যাচ্ছি। 30 মিনিট পরে শুভ নাস্তার ট্রে হাতে নিয়ে ঢুকলো রুমে। সোহান বিছানায় বসে পেপার পড়ছে। গলাটা ঝেড়ে নিয়ে রুমে ঢুকলো শুভ। আপুকে দেখে পা ভাঁজ করে বসে বলল, আপু, তুই নিয়ে আসলি যে, সাথী কোথায়?
ও রান্নাঘরে নাস্তা বানায়, যে কয়টা রুটি ভাজা হয়েছে তাই আমি তোদের জন্য নিয়ে আসলাম। তুমি খেয়েছো? না, তোরা খেয়ে নে, আমি পরে খাবো। পরে কেন আপু? মা খায়নি, সাথে খায়নি, ওদের রেখে কি একা খাওয়া যায় তুই বল? তা ঠিক। আচ্ছা আপু, তুমি পরে খেয়ে নিও। আরেকটা কথা, তুই জান্নাতকে নিয়ে ডাক্তারের কাছে কখন যাবি? বিকালে। সকালে নিলে হয় না? ম্যানেজার স্যার কল করেছেন, আজকে ব্যাংকে যাওয়া লাগবে। যাকে ক্যাশের দায়িত্ব দিয়েছিলাম তার জরুরি কাজ পড়েছে, তাই সে ছুটিতে চলে গেছে। ও আচ্ছা, শোন তাহলে, নাস্তা করে ডাক্তারের সাথে কথা বলে নিস। আমার মন বলছে নিশ্চয়ই খুশি সংবাদ আসতে চলেছে। শুভ আপুর কথা শুনে জান্নাত হা হয়ে তাকিয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না। সে কি ভাবছে এটা ভাবতে লজ্জায় লাল হয়ে যায় জান্নাত। সোহান নাস্তা সেরে বেরিয়ে গেল। জান্নাতকে খাটের সাথে শুয়ে দিয়ে শুভ চলে গেল। জান্নাত বালিশের সাথে মাথা ঠেকিয়ে চুপচাপ ওপাশ ফিরে তাকিয়ে থাকে। বুকের ভেতরে চাপা কষ্টটা মাঝে মাঝে কান্না হয়ে ঝরে পড়ে। কেউ দেখার আগে সে পানি দুহাত দিয়ে মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার আপ্রাণ চেষ্টা করে। জান্নাত বুঝতে পারলো তার জীবনটা শেষ হয়ে গেছে। সোহানকে যতই আপন করার চেষ্টা করুক না কেন, মনটা কখনো সাড়া দিচ্ছে না। দীর্ঘশ্বাস নিয়ে চোখ বন্ধ করলো জান্নাত। বিকেল 5টায় সোহান এসে রুমে ঢুকলো। জান্নাতের দিকে তাকায়। জান্নাত এখনো ঘুমাচ্ছে। সোহানের উপস্থিতি টের পেয়ে জান্নাত চোখ মেলে তাকায়। উঠতে যাবে তখন অনুভব করলো শরীরটা বড্ড খারাপ লাগছে। মাথাটা ঝিমঝিম করছে। খুব কষ্ট করে শোয়া থেকে উঠলো। সোহান জান্নাতের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পরে ডাক্তার এসে দেখে যাবে, আমাদের কষ্ট করে তার কাছে যাওয়া লাগবে না। ও তোমার শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ। বমি ভাবটা কি আছে আর মাথা ব্যথা? এতক্ষণ একটু কম ছিল, কিন্তু এখন বেশি খারাপ লাগছে। কথা বলার সময় সোহানের ফোনটা বাজলো। পকেট থেকে ফোনটা হাতে নিতেই হাত থরথর করে কাঁপছে। এই নাম্বারটা যেটা দিয়ে তখন কল এসেছিল। নাম্বারটা দেখে সোহানের কপাল বেয়ে তরতর করে ঘাম পড়ছে। বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। অনেকক্ষণ বিষয়টা লক্ষ্য করে জান্নাত এবার মুখ খুলল। হয়েছে, আপনার কি শরীর খারাপ? এভাবে ঘামছেন কেন? তাছাড়া কল আসার আগ পর্যন্ত তো ঠিক ছিলে, হঠাৎ করে কার নাম্বার দেখে এইভাবে আটকে উঠলেন? আপনি উত্তর দিচ্ছেন না কেন? তার কলটাও রিসিভ করছেন না? কোনো সমস্যা হয়েছে? দেখুন, এভাবে চুপ থাকাটা কোনো সমাধান না। প্লিজ বলুন কি হয়েছে। বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবে না, একটু বাঁকাতে হবে। ওয়েট করেন, আমি গিয়ে মাকে ডেকে আনছি। কথাটা শেষ করে বিছানা দিয়ে ধর্মঘট নেমে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, তখনই সোহান এসে হাতে টেনে ধরল। কি ব্যাপার, হাত ধরলেন যে? এমনি। হাত ছাড়ুন। যদি না ছাড়ি? তাহলে আমি চেঁচাবো। চেঁচাও। মা বলে একবার ডাক দেওয়ার সাথে সাথেই সোহানের বাম হাত দিয়ে জান্নাতের মুখ চেপে ধরল। এবার চেঁচাও, যত ইচ্ছা চেঁচাও। জান্নাতের চোখ বড় হয়ে গেল। কথা তো বলতে পারছে না, তাই মনের ভিতরে সংকোচ চলছে। একটু পর সোহান জান্নাতের মুখ ছেড়ে দিলে জান্নাত উয়া থু থু করে মুখটা ঘষতে লাগলো। কি হয়েছে, তোমার বমি আসছে? আসো, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই। প্রায় 5 মিনিট ওয়াক থু করে যাচ্ছে জান্নাত। এবার অনেকটা বিরক্ত বোধ করলো সোহান। জান্নাত কি হয়েছে, এমন করছো কেন? আপনি আপনার বাম হাতটা এতক্ষণ আমার মুখে চেপে রেখেছেন কেন? ছি, আমার বমি আসতেছে। আপনি কি মানুষ? এমন করে কেউ? জান্নাতের কথা সোহান অনেকটা লজ্জা পেল, আবার মনে মনে ভীষণ রাগও হলো। রাগে ফুঁসতে ফুঁসতে এক ধমক দিয়ে বলল, চুপ। এমনভাবে বলছো মনে হচ্ছে কি যেন পাপ করে ফেলেছি। না না, শুধু পাপ নয়, মহাপাপ। তোমরা মেয়েরা খুব নোংরা, তার চেয়ে আমি পরিষ্কার আছি। ইস, তামাশা শুরু করেছে একদম। নিজের দোষ খোঁজ করো, কাজে লাগবে। এমনিতে অসুস্থ, সেদিকে একটু নজর দাও। আর হ্যাঁ, কিছুক্ষণ পরে ডাক্তার চলে আসবে, তাই তুমি নিজে থেকে প্রস্তুতি নাও। আমার কথা আপনার ভাবতে হবে না, আগে বলেন এতবার কল বাজার পরেও কেন রিসিভ করেননি? তোমার কথা আমি ভাববো না তো কে ভাববে? পাশের বাসার জলিল, রহমান, সালমান এরা। দেখুন, অতিরিক্ত হচ্ছে কিন্তু। আমি কিন্তু এখনই মাকে গিয়ে বলে আসবো। হুমকি দিচ্ছি। যদি মনে করেন হুমকি, তাইলে তাই। আর যদি মনে করেন নিজের দোষে নালিশ যাবে, তাই সেটাই। এখন আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমার খিদে লেগে যদি তোমার দয়া হয় তাইলে 1 কাপ কফি করে আনো, সাথে চিপস। চিপস কই পাবো? রান্নাঘরে বাটার ভেতরে মা রেখেছেন অনেক দিন আগে, সেখান থেকে আমার জন্য ভেজে নিয়ে আসো। আর হ্যাঁ, ভাজার পরে উপরে একটু বেশি করে চিনি ছিটিয়ে দিও। জান্নাত মনে মনে ভাবলো, কি রাক্ষস রে বাবা, শুধু খাই খাই করে। এত খায় তবুও পেট ভরে না। আচ্ছা ঠিক আছে,
জান্নাত রান্নাঘরে ঢোকার আগে শুভ আপু জান্নাতকে বলল, রান্নাঘরের সামনে কি বলছেন? আর রিপোর্টে না জানা পর্যন্ত কোনো কাজ করবা না? তবুও এখানে আবার কি মানে আপু বুঝলাম না। মানে? সোজা ডাক্তার এসে রিপোর্ট দিবে, তারপর যেই সিদ্ধান্ত নেবার নেবে। শুভ আপুর কথা শুনে রীতিমতো চমকে গেল জান্নাত। দ্বিতীয়বারের মতো মাথা নাড়িয়ে আপুর কথা ঠোঁটের কোণে মুচকি হাসি এনে বলল, আচ্ছা আপু, আমি যাচ্ছি। জান্নাত রুমে ঢুকতেই মাগরিবের আজান কানে ভেসে আসলো। সোজা ওয়াশরুমে ঢুকে উঁচু করে বেরিয়ে নামাজ আদায় করে বিছানার উপর বসলো। সোহান কিছুক্ষণ পরে রুমে ঢুকলো। সোহানের মাথায় টুপি দেখে কিছুটা বিস্মিত হলো জান্নাত। বিয়ের পরে আজকে এই প্রথম তাকে টুপি পরে রুমে আসতে দেখলো। ব্যবসা দেখে মনে হচ্ছে নামাজ পড়ে এসছে। জান্নাত বলার জন্য মুখ খুলবে তখনই দরজায় বেল পড়লো। সোহান রুম থেকে বেরিয়ে দরজার কাছে গেল। খুলে ডক্টর দেখে খুশিতে আত্মহারা হওয়ার মতো উপক্রম হয়েছে। মনে হচ্ছে সে চাঁদ পেয়েছে। চশমার ফ্রেমটা হাতে নিয়ে হাত দিয়ে চোখের উপর ভালো করে চাপিয়ে দিয়ে বলল, কি ব্যাপার সোহান, তোমাকে আজ বেশ উল্লাস দেখাচ্ছে? নিশ্চয়ই কোনো খুশির সুসংবাদ, তাই না? না আঙ্কেল, কোনো খুশির সংবাদ নেই। আপনি ভেতরে আসুন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, লেটস গো। জি চলেন। রুমে ঢুকে ডক্টর আঙ্কেল সোহানের দিকে এক পলক তাকিয়ে তারপর জান্নাতের দিকে তাকায়। আঙ্কেল চলেন। জি। ডক্টর আঙ্কেল জান্নাতের পাশে বসলো। সোহানকে বলল, আমার জন্য এক গ্লাস পানি আনবে? খুব পিপাসা পেয়েছে। আপনি এখানে বসেন, আমি যাব আর আসব। সোহান চলে গেলে ডক্টর আঙ্কেল জান্নাতকে ভালো করে পরীক্ষা করে শিওর হলো। তারপর ঠোঁট জোড়ায় মুচকি হাসি দিল। সোহান আঙ্কেলের সামনে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নিন। শুধু পানি খেলে কি হবে মিস্টার সোহান, মিষ্টি কই? আমি কিন্তু সেই মিষ্টি খাবো না। আমার কিন্তু রসমালাই আর দই চাই, সেটাও বগুড়ার দই আর হকের রসমালাই। সোহানের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এমনটা হবে সেটা কখনো আশা করেনি ডাক্তার। তোতাতে বলল, আপনি কি বলছেন আমি বুঝতেই পারিনি, কষ্ট করে আবার বলেন। হা হা, কি যে বলেন না। কংগ্রাচুলেশন সোহান, তুমি বাবা হতে চলেছ, তাই মিষ্টির দাবি করেছি। তাছাড়া এই প্রথমবার বাবা হওয়ার স্বাদ গ্রহণ করবা আর আমাদের মিষ্টি মুখ করাবা না? সত্যি বলছেন? জি সত্যি বলছি। তবুও কালকে একটা টেস্ট করব, তারপর 100% শিওর হব। তবে হ্যাঁ, আমার ডাক্তারি লাইফে এমন কেস হাজারো এসেছে, কিন্তু মৌখিকভাবে যেটা বলেছি সেটাই কার্যকর হয়েছে। ডক্টরের কথা শেষ হতে না হতেই শুভ এসে হাজির হলো। দরজার সামনে দাঁড়িয়ে সমস্ত কথাটা শুনে ভিতরে এসে সোহানের কাঁধে হাত রেখে বলল, বলছিলাম না জান্নাত কোনো নর্মাল অসুস্থ না, তাই তো ওকে দিয়ে কোনো কাজ করাইনি। সোহান চুপ কেন? তোর মুখে হাসি কোথায়? যা মাকে নিয়ে নিউজটা দিয়ে আয়। সোহান জান্নাতের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে জান্নাত টেনশনে মুখটা কালো মেঘে ছেয়ে গেছে। সোহানের পা কেন জানি চলছে না। মনে হচ্ছে বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপা দেয়া, যেটা সরিয়ে হাঁটা সম্ভব হচ্ছে না। ডক্টর কি বললো এটা? আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জান্নাত প্রেগনেন্ট হলো কিভাবে? যতদিন আমাদের ভেতরে কিছু হয়েছিল সব সময় প্রোটেকশন ইউজ করেছি, কিন্তু এমনটা কিভাবে সম্ভব? এটা সত্যি আমার খুব ইচ্ছে বাবা হওয়ার, কিন্তু এমনটা না যে শোনার পরে নিজেকে বোঝানোটা কঠিন হয়ে দাঁড়াবে। জান্নাতের পেটে কি আমার সন্তান নাকি অন্য কারো? না না, এমনটা ভাবাও পাপ। জানি না, তবে কেন জানি বিশ্বাস করতে পারছি না। সোহান এক পা করে সামনের দিকে হাঁটছে। আচমকাই সাথে সাথে ধাক্কা খেলো। আরে ভাইয়া, তোমার চোখ কোথায়? তাছাড়া তুমি এখানে কি চাও? ভাবি না অসুস্থ, যাও তার সেবা করো। আমি কারো সেবা করতে পারবো না, তুই গিয়ে দেখে আয়। আর শোন, মা কি রুমে? মা রুমে। তখন তো দেখলাম নামাজ পড়ে, এখন শেষ হয়েছে কিনা জানি না। আচ্ছা ঠিক আছে। সোহান মায়ের রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের বের হওয়ার অপেক্ষা করছে, কিন্তু মা বের হচ্ছে না। দরজাটা একটু ফাঁকা করে দেখলো মা সবেমাত্র সালাম ফিরিয়ে তার দিকে তাকায়। সোহানকে দেখে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, কি রে সোহান, কিছু বলবি? জান্নাতের শরীরের অবস্থা কেমন? দীর্ঘশ্বাস নিয়ে বলল, জান্নাত ভালোই আছে। ও এখন কোথায়? রুমে। ডাক্তার কি বলল? তুমি নিজে গিয়ে জেনে এসো। তুই বললে তো এখন আর যাওয়া লাগবে না। তুমি নিজে গিয়ে জেনে আসো, আমি বলতে পারবো না। সোহানের কথা শুনে আগা মাথা না বুঝে জায়নামাজ ভাঁজ করে বিছানার উপর রেখে রুম থেকে বেরিয়ে জান্নাতের কাছে গেল। জান্নাতের রুমে ঢুকে দেখে শুভ আর সাথে ঘিরে রেখেছে জান্নাতকে। তিনি সবার মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে জান্নাতের পাশে বসলো। কাঁধে হাত দিতেই জান্নাত মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আচমকাই
জান্নাতের এমন কান্না কিছুতেই বুঝতে পারছে না। কি বলবে সে বিষয়ে কোনো টপিক খুঁজে পাচ্ছে না। জান্নাতের মাথায় হাত বুলিয়ে চুলগুলো টানতে লাগলো। জান্নাত, কি হয়েছে আমাকে বল, ডাক্তার কি বলে গেল? বিছানার পাশাপাশি শুভ বলে উঠল, ডাক্তার আঙ্কেল যখন নিউজটা বলল, বিশ্বাস করবে না মা, সোহানের চেহারার রং পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। এদিকে জান্নাত তো কেন জানি বিষয়টা মানতে পারছে না। আচ্ছা শোন, তুই আর সাথে একটু বাইরে যা, আমি জান্নাতের সাথে কিছু কথা বলবো। ঠিক আছে মা, আমরা যাচ্ছি। সাথে আমার সাথে আয়, আমরা ফ্রিজ খুলে আইসক্রিম খাই। ভাই তো আর মিষ্টি খাওয়াবে না, তাই কি আর করার, মিষ্টির বদলে আইসক্রিম খেয়ে মনটাকে সান্ত্বনা দিব। সোহানের মা রাগী লোকে শুভর দিকে তাকিয়ে বলল, ভাই মিষ্টি না আনছে তাতে কি, বোন তো আনছে, সে আনলেই তো হয়। জান্নাতের ভীষণ লজ্জা লাগছে সবাই এভাবে তাকিয়ে আছে দেখে। জান্নাতের পাশে কিছুক্ষণ বসা পরে সোহান দরজার কাছে এসে দাঁড়ালো। সবার চোখ সোহানের দিকে পড়তেই বসা ছেড়ে উঠল। আচ্ছা মা, তুই বিশ্রাম কর, আমি আবার পরে আসবো। আচ্ছা। সবাই চলে গেলে সোহান বিছানার কাছে এসে জান্নাতকে বলল, জান্নাত, কথা বলছো না কেন? সোহান অনেকটা রাগান্বিত হয়ে গলায় ভার এনে বলল, তুমি শুধু একটা কথা বলো, তোমার পেটে যদি বাচ্চা থেকেই থাকে তাইলে কি এই বাচ্চাটার বাবা আমি? হ্যাঁ অথবা না উত্তর দাও। আপনার কি মনে হয় আমি যদি প্রেগনেন্ট হয়েও থাকি তাহলে কি এই বাচ্চার বাপ অন্য কেউ? ছি, আপনি আমার নোংরা বিষয়ে ভাববেন সেটা আমি ভাবতেও পারিনি। তবে কি জানেন, আমি ভেবেছিলাম আপনি হয়তোবা পরিবর্তন হয়েছেন, কিন্তু এখন বুঝতে পারছি আমার ধারণা ভুল ছিল। মানুষ যে এতটা নোংরা মেন্টালিটির হয় জানতাম না। সত্যি আপনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। শোনেন, আমরা গরিব হতে পারি কিন্তু চরিত্র একদম খাঁটি। যদি তাই না হতো আপনাকে ডিভোর্স দিয়ে আমি জাকির ভাইকে বিয়ে করতাম। আপনার ডিভোর্স দেওয়ার অনেক কারণ ছিল আমার কাছে, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। জান্নাতের কথাগুলো ছুরির মতো গিয়ে বিঁধল সোহানের বুকে। জান্নাতের এমন কঠিন এবং উপযুক্ত জবাবে সোহান মর্মাহত। এই ভাষা নেই, কোনো ভাষা নেই জান্নাতের প্রত্যুত্তর দেয়ার। সোহান মাথাটা নিচু করে অনেকক্ষণ পাথরের ন্যায় স্থির হয়ে থাকলো। অনেকক্ষণ এভাবে থাকার পর জান্নাতের দিকে মুখ তুলে তাকিয়ে বলল, আজ তুমি যতগুলো কথা বলেছো তার পুরোটাই সত্যি। আমি তোমার সাথে ভীষণ অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। তবুও আমি আমার ভুলের জন্য আবারও ক্ষমা চাচ্ছি। আসলে আমি তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি। তোমার সাথে যতবার মিলন হয়েছে প্রতিবার প্রোটেকশন নিয়েই হয়েছি, সেটা তুমি নিজেও জানতে। এখন আমার প্রশ্নটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র জানার জন্য ছিল। তুমি সেটাকে দোষ ধরেছ। আমি কেন সব পুরুষ মানুষই এটা নিয়ে প্রশ্ন তুলবে? আমি তোকে খারাপ ভেবে কথাটা বলিনি। আমার সব মনে আছে, আপনি হয়তো ভুলে গেছেন। আমি যখন চলে গেছিলাম তার কিছুদিন আগে আপনি আমাকে জোর করেই বিনা প্রোটেকশনে ব্যবহার করেছেন। তার ফলশ্রুতিতে আমি এখন প্রেগন্যান্ট। জানেন, ডাক্তার যখন বলল আমি প্রেগন্যান্ট তখন ইচ্ছা করছিল সুইসাইড করি। আপনার জন্মের সন্তান আমার একদমই কাম্য ছিল না। স্বামী স্ত্রীর মতের উপরে নির্ভর করে তারা কখন বেবি কনসেপ্ট করবে, তখন না করবে, আর এটা তারা বিয়ের পরেই পরিকল্পনা করে রাখে। কিন্তু আমার ক্ষেত্রে এগুলো কিছুই ছিল না। প্রতিটি মেয়ের নিজস্ব একটা স্বপ্ন থাকে, বিয়ের পরে স্বামীকে নিয়ে অনেক প্ল্যান থাকে, কিন্তু আমার কিছুই হলো না। সত্যি আমি একটা অভাগী। কথায় তো আছে, অভাগী যেখানে যায় তার সব রাস্তা আপনা আপনি বন্ধ হয়ে যায়। জান্নাত প্লিজ, আমাকে ভুল বোঝো না। আমি স্বীকার করছি তোমার পেটের সন্তান আমার। হাসালেন আমাকে মিস্টার সোহান, হাসালেন আমাকে মিস্টার সোহান। আপনি স্বীকার করেন আর নাই বা করেন, তাতে আমার কিছুই আসে যায় না। আমি যদি সত্যিই প্রেগনেন্ট হয়ে থাকি তাহলে এই সন্তান আমি অ্যাবর্শন করিয়ে ফেলবো। আমি কারো সন্তানকে আমার পেটে ঠাঁই দিতে পারবো না। জান্নাতের এমন নিষ্ঠুর উত্তরে সোহান আবেগে আপ্লুত হয়ে নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল। জান্নাত মুখটা ঘুরিয়ে পেছনের দিকে তাকায়, চোখ পানিতে টলমল করছে, বুক ফিরে হাহাকার করছে, তবুও সোহানের কাছে ধরা দিচ্ছে না। সোহান ধপাস করে ফ্লোরে বসে পড়ল। জান্নাত, তুমি কি কথা শোনালে? আমি যে সহ্য করতে পারছি না। তুমি আমার সন্তানকে মেরে ফেলতে পারবে? তুমি এত বড় কথাটা কিভাবে বললে আমি তো ভাবতে পারছি না। সোহানের কথা শুনে কোনো উত্তর দেয়নি জান্নাত। উত্তর দেওয়ার মতো অবস্থায়ও নেই। জান্নাতের চোখের পানি ছলছল করছে। এক হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে ভার গলায় বলল, কালকে সকালে ইউরিন টেস্ট করিয়ে শিওর হতে হবে। যদি শুনি সত্যি আমি প্রেগনেন্ট তাহলে যা বললাম তাই করব। সোহান বসা ছেড়ে জান্নাতের হাত ধরে অনুনয়ের সহিত বলল, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। সত্যি আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তোমাকে কিছু বলিনি। আমি তো শুধুমাত্র। কথাটা শেষ হওয়ার আগেই জান্নাত গর্জে উঠে চেঁচাতে লাগলো,
মিস্টার সোহান, আপনি কি আমাকে বোকা ভাবছেন? আপনি কি ভাবছেন সেটা আমি ভালো করেই জানি। আমাকে ওসব বলে কোনো লাভ নেই। সব কিছুর একটা লিমিট আছে। আপনি প্লিজ আমাকে স্পর্শ করবেন না। কি বলছো এসব? আমি তোমার স্বামী, আমাকে এমন কথা বলতে কষ্ট হচ্ছে না? তুমি কি আদৌ জানতে নাকি অন্য কেউ? আমার জান্নাত তো এমন কথা কখনো বলে না। হাজারো কষ্ট দিয়েছি, সবটা মুখ বুজে সহ্য করেছে। তখন আমি অন্যায় করেছি, সেটা আমি উপলব্ধি করতে পারছি। জীবনে কারো কাছে মাথা নত করিনি, কিন্তু তোমার কাছে করেছি। কেন জানো? কারণ সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সারা জীবন আমার পাশে তোমাকেই চাই। জান্নাত, আমাকে তুমি ফিরিয়ে দিও না। বড্ড ভালোবাসি তোমায়। তুমি ছাড়া আমার অস্তিত্ব নেই। রাগান্বিত হয়ে সোহানা হাত ছাড়িয়ে বিছানা থেকে ধরপড় করে নেমে হাঁটা শুরু করলে সোহান পেছন থেকে ডাক দিল, জান্নাত যেও না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। একটিবার আমাকে আপন করে নাও। জান্নাতের দিকে ভ্রুক্ষেপ না করে জোরে হাঁটলে নিতে এবার পাপস টান খেয়ে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ও মা গো বলে নিচে পড়ে যায়। ব্যথায় পেটে হাত দিয়ে গড়াতে লাগলো। সোহান দৌড়ে গিয়ে জান্নাতকে হাঁটুর উপরে মাথা রেখে জোরে চিৎকার দিল। সোহানের চিৎকার শুনে শুভ মা সাথী দৌড়ে আসে। জান্নাতকে বুকের সাথে জাপটে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো সোহান। সোহানকে এভাবে কাঁদতে দেখে শুভ অবাক না হয়ে পারল না। সোহানকে কখনো এভাবে কাঁদতে দেখেনি। কাঁদার ভেতর অনেক ধরনা আছে। নিজের জন্য মানুষ যেভাবে কাঁদে অন্যের জন্য কখনো কাঁদে না। অতিরিক্ত ভালোবাসা থাকলে হয়তো বুকের গভীর থেকে কষ্টটা অনুভব করা যায়। সোহান নিজে নিজে ভীষণ অনুতপ্ত। জান্নাতের প্রতি এতটাই অবহেলা করেছে যার জন্য বুকের ভেতরটা হাহাকার করে কাঁদে। আর জান্নাতে যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে সে ক্ষমা করতে পারবে না, কখনো না। জান্নাতকে করে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হাঁটতে লাগলো। শুভ আর সোহানের মা ছেলের সাথে রওনা দিল। সিঁড়ি বেয়ে জান্নাতকে করে তুলে নামতে শুরু করলো। সোহান কাঁদছে আর হাঁটছে। বুকের ভেতরে প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে। গ্যারেজ থেকে গাড়িটা বের করে জান্নাতকে পিছনের সিটে মায়ের কোলে তুলে দিয়ে সামনের সিটে শুভ আর সোহান বসলো। গাড়ি খুব জোরে জোরে টানছে। হসপিটালের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে সিট খুলে জান্নাতকে কোলে তুলে নিয়ে লিফটে উঠে এমার্জেন্সি বিভাগে ঢুকলো। ডাক্তার সবাইকে বের হয়ে যেতে বলল। অনেকক্ষণ পরে বেরিয়ে এসে বলল, ভয় নেই, পেশেন্ট ঠিক আছে। তবে পুরোটা শিওর হওয়ার জন্য আর কয়েকটা টেস্ট করা লাগবে, যার রিপোর্ট পেলেই কনফার্ম হওয়া যাবে। জান্নাতের টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর ডক্টর বলল, পেশেন্ট প্রেগনেন্সি লো। জি। আল্লাহর রহমতে মা ও বাচ্চা ভালো আছে। সোহান জান্নাতের কাছে গিয়ে সিটে বসলো। জান্নাতকে একটু করে বাসায় নিয়ে যাওয়া হবে। সোহান জান্নাতের দিকে তাকিয়ে থাকলো। সোহানের তাকানো দেখে জান্নাত অন্যদিকে তাকালো। সোহানের চোখ পানিতে টলমল করছে। জান্নাতের হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলল, জান্নাত প্লিজ আমার উপরে আর অভিমান করে থেকো না। খুব কষ্ট লাগছে আমার ভুলগুলো একবার ক্ষমা করে নিজেকে ভালো হওয়ার একটাবার সুযোগ দাও। শুভ এগিয়ে এসে জান্নাতের কপালে হাত বুলিয়ে দিয়ে বলল, সোহানকে ক্ষমা করে দে। কেউ তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। সোহানের মা এসে বলল, মা হিসাবে তোর কাছে একটাই অনুরোধ, আমার ছেলেটাকে ক্ষমা করে দে। কথা দিলাম জীবনে তোর কাছে আর কোনোদিন দাবি নিয়ে আসবো না। মা আর আপুর কথা শুনে জান্নাত নিজেকে সামলাতে পারলো না। হাও মাও করে কাঁদতে লাগলো। মিনিট দশেক পর হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার জন্য দরজা খুলতে যাবে তখনই জান্নাতের চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা নিলয়ের দিকে। নিলয় ফোনে কথা বলছে, হাসছে। জান্নাত সোহানকে বলল, না না না, না। জান্নাতের তোতানো দেখে সোহান সামনে তাকিয়ে জান্নাতকে বলল, এই তুমি ঠিক আছো? নিলয়? নিলয় কোথায়? নিলয় ওই তো সামনে দাঁড়িয়ে। কোথায়? আমি তো কাউকে দেখতে পারছি না। ভালো করে দেখুন, নিলয় সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সোহান সব জায়গায় চোখ বুলায় কিন্তু কোথাও নিলয়কে দেখতে পায় না। অবশেষে বুঝতে পারলো অসুস্থতার কারণে জান্নাতের মাথায় হয়তো সমস্যা হয়েছে। সোহান জান্নাতকে গাড়ির সিটিতে বসিয়ে বেল্ট বাঁধলো। গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের ভেতরে বাসার সামনে এসে গেট খুলে গাড়িটা গ্যারেজে রেখে বাসায় ঢুকলো। জান্নাতকে সোফার উপর শুয়ে দিয়ে ড্রেস আপ চেঞ্জ করে ফ্রেশ হয়ে জান্নাতের কাছে বসলো। শুভ কফি আর চা বানিয়ে নিয়ে এসে বলল, নাও, দুজনে যার যেটা পছন্দ সেটা খেয়ে নাও। সোহান কফি নিল আর জান্নাত চা। দুজনে খাওয়া শুরু করলো। জান্নাত এক চুমুক চায়ের কাপে দিচ্ছে আর ফাঁকে ফাঁকে জানালার দিকে দেখাচ্ছে। কিছুটা অস্বস্তি কাজ করছে তার। জান্নাত তোমার কি খারাপ লাগছে? জান্নাত। সোহান জান্নাতের গায়ে হাত রাখতে লাফিয়ে উঠে সোহানকে জড়িয়ে ধরলো। জান্নাত তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো? তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে।
তখন বুঝতে পারলো জান্নাতের শরীর খারাপ লাগছে। বুকের ভেতরে শক্ত করে চেপে ধরে রেখেছে। জান্নাতকে বালিশের সাথে শুয়ে রেখে কপালে হাত বুলিয়ে দিল। বাতাসে উড়ে উড়ে চুলগুলো কপালের উপর এসে পড়লো। হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে থাকলো সোহান। ভীষণ মায়াবী মুখ। জান্নাতকে রেখে বিছানায় দিয়ে নামার জন্য পা বাড়াতে যাবে তখন বুঝতে পারলো কেউ তার শার্ট আঁকড়ে ধরে রেখেছে। হালকাভাবে পিছনে বের তাকিয়ে দেখলো জান্নাতের একটা হাত দিয়ে তার শার্ট ধরে রেখেছে। ঘুমন্ত অবস্থায় বিরক্ত করতে চায়নি সোহান। কিছুক্ষণ অপেক্ষা করে জান্নাতের হাত থেকে শার্টটা ছড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত 11টার দিকে সোহান রুমে আসলো। রুমে এসে লাইটগুলো জ্বালিয়ে জান্নাতকে ডিনার করতে আস্তে করে ডাক দিল। সোহানের ডাক জান্নাতের কান পর্যন্ত পৌঁছানোর আগে জান্নাত চোখ খুলে তাকালো। জান্নাতকে দেখে ঠোঁটের কোণে অস্ফুট হাসি ফুটলো সোহানের। তোমার শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ। কাঁধে হাত দিতে দিতে বলে উঠল জান্নাত। তোমার কাঁধে কি পেইন করছে? আমি মেসেজ করে দিব? জানি না, হঠাৎ করে কাঁধে পেইন করছে। হয়তো উল্টোপাল্টা ঘুমানো হয়েছে, যার কারণে এমনটা হয়েছে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি যাব আর আসবো। কোথায় যাবেন? তেল গরম করতে। কিছু লাগবে না, এমনিতেই কমে যাবে। চুপ, একদম চুপ। আমি যা বলবো তাই হবে। তোমার কথা শুনে বিপদ আনবো নাকি? জান্নাত অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও সোহানকে ক্ষমা করেছে। সোহানের মা বোন এত করে অনুরোধ করেছে, সেটা জান্নাত কি করে ফেলতে পারে? ভাগ্যের ওপর সবকিছু নির্ভর করে, এটা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনায় মগ্ন জান্নাত উপলব্ধি করতে পারছে শাশুড়ির ননদ যতই ভালোবাসুক না কেন, নিজের ছেলের ভাইয়ের সামনে পরের মেয়ে একটা কাটা মাত্র। মুখে যতই বলুক ছেলের বউকে নিজের মেয়ে ভাববে, কিন্তু সময়ই বলে দেয় পরের মেয়েকে কখনো নিজের মেয়ে ভাবে না। হয়তো হাতে কোনো 2-1টা হতে পারে, বাকি সব শ্বশুরবাড়ি একই। জান্নাত একদম গভীর থেকে কথাগুলো উপলব্ধি করছে। তবুও একদিক থেকে শাশুড়ির ননদের এটা ভেবে সম্মান করছে তারা শুধুমাত্র সোহানকে ক্ষমা করতে বলেছে, এছাড়া সব দিক থেকে তারা পুরোপুরি সাপোর্ট দিয়েছে। এটা তো অস্বাভাবিক কিছু নয়, কারণ সন্তান যতই খারাপ কাজ করুক না কেন, কোনো বাবা মা বোনদের কাছে সেটা সামান্য বিষয়। সেটা হোক আপনার বেলায় বা অন্যের বেলায়। কথায় তো আছেই, রসুনের গোড়ায় কিন্তু এই জায়গায়। সোহান জান্নাতের কাঁধে আলতো করে ম্যাসাজ করে দিচ্ছে। জান্নাত, এই জান্নাত। সোহানের কথা শুনে কল্পনার রাজ্য থেকে বেরিয়ে এসে বলল, জি। এখন কেমন লাগছে? হাতটা সরিয়ে নিন তো, অনুভব করে বলছি। সোহান হাত সরিয়ে দিয়ে জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে। জান্নাত, খুব টেনশনে আছি, তোমার ব্যথা কি কমছে? আগে থেকে অনেকটা ভালো লাগছে, তবে ব্যথা এমনই হয়, যখন ডাক্তার থাকে তখন রোগ খুঁজে পাওয়া যায় না। মানে? ধরুন আপনার মোবাইলের টর্চে সমস্যা হয়েছে, আপনি মোবাইলটা দোকানে নিয়ে গেলেন এবং মেকানিককে সমস্যা বলছেন, কিন্তু আশ্চর্য মেকানিকের হাতে গিয়ে ফোনটা দিব্যি কাজ করছে, কোনো সমস্যা নেই। আপনি ফোনটা নিয়ে চলে আসলেন, আসার সময় মেকানিকের মজুরি বাবদ 200 টাকা দিয়ে এলেন, তাছাড়া আসা যাওয়ার গাড়ি ভাড়া সহ প্রায় 300 টাকা গেছে। বাসায় এসে মনের খুশিতে সোফার উপরে শুয়ে পায়ের উপর পা তুলে ফোনটা ধরলেন, ওয়াইফাই লাইনে কানেক্ট করলেন এবং মেসেঞ্জারে মেসেজ আসলো, বান্ধবীর মেসেজ। এটা দেখে তো আপনার ঠোঁটের কোণে হাসি ফুটলো, কারণ বউ এখন বেভোরে ঘুমাচ্ছে। এই ফাঁকে বান্ধবীর সাথে কিছুক্ষণ টাঙ্কি মারা যাক ভেবে মেসেজ টাইপিং করতে গিয়ে লিখলেন, আই মিস ইউ। টাচে না কাজ করার কারণে লাভ ইউ। বাহ, এটা দেখে তো বান্ধবী মহা খুশি। ফিরতি রিপ্লাই আসলো, আই লাভ ইউ টু জান। আচমকায় পেছনে তাকিয়ে দেখেন বউর আগে কটমট করে তাকিয়ে আছে, এখনই কাঁচা গিলে খাবে। মোবাইলটা হাত থেকে ফ্লোরে পড়ে টর্চটা ফেটে গেল। বলেই হা হা করে হাসলো জান্নাত। এবার বলেন কেমন লাগলো কাহিনীটা? যদি এমন হতো তাইলে কেমন হতো? মুখটা ভেঙচি কেটে বলল, যদি ফোনে এমন টাচে সমস্যা হতো তাইলে ফোনটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতাম আর নতুন একটা আইফোন কিনতাম। বলেই দাঁতগুলো বের করে হাসলো। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়লো সোহানের, দেখলো 1:45 বাজে। জান্নাত, কয়টা বাজে দেখছো? খাওয়া লাগবে না? ওষুধ আছে, সেটা কি ভুলে গেছো? আমিও আজকে তোমার গল্পের ভিতরে ডুবেছিলাম, অনেক দিন পরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দুজনের রাতে ডিনার সেরে শুয়ে পড়ল। সকালবেলা শুভর ডাকে দুজনের ঘুম ভাঙলো। সোহান আড়মোড়া দিয়ে জান্নাতকে জাপটে ধরে কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে চুমু খেলো। জান্নাত মুখ লুকিয়ে মুচকি হেসে বলল, সকালবেলা কি শুরু করলেন? কি শুরু করব? বউকে একটু আদর করলাম। জান্নাত, তুমি তো পড়াশোনাটা ঠিক মতো করবে কেমন? আমি চাই তুমি নিজে শিক্ষিত হও, কারণ একটা সন্তানের জন্য একজন শিক্ষিত মা খুব জরুরি। তোমাকে দিয়ে চাকরি করার
তোমাকে দিয়ে চাকরি করাবো না ঠিক আছে, তবুও তুমি শিক্ষিত হবে এটাই চাই। তাইলে আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্বোধন করলো জান্নাত। সোহান বিছানা দিয়ে নেমে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেল। জান্নাত যায়নি বলে সবাই জিজ্ঞেস করলো, জান্নাত কোথায়? সকালে ওষুধ নেই, খাবে কখন? নিয়ম মেনে না চললে তো বাচ্চার সমস্যা হবে। এমনিতেই মেয়েটা এতটা উইক যা বলার মতো না। জান্নাত কথা বলার মাঝে এসে পড়ল। এই তো আমি এসে পড়েছি। শুভ আপু জান্নাতকে দেখে হাসলো। এই তো জান্নাত এসে পড়েছে। নাস্তার টেবিলে বসে সবাই নাস্তা খাচ্ছে। তখনই দরজা বেল পড়লো। সোহান চেয়ার ছেড়ে উঠে দরজাটা খুলে দিয়ে অবাক হলো। আন্টি আপনি? সোহাকে জড়িয়ে ধরলে কাঁদতে শুরু করলো নিলয়ের মা জাহানারা বেগম। বাবা, তুমি জানো আমার ছেলে নিলয় আর বেঁচে নেই? হ্যাঁ আন্টি জানি। প্রথমে সবাই মনে করেছিল নিলয়কে কেউ খুন করেছে। কালকে রাতে নিলয়ের রুম পরিষ্কার করতে গিয়ে বিছানার নিচে একটা চিঠি দেখতে পেলাম। কৌতূহলবশত চিঠিটা খুলে পুরোটা পড়ে বিস্মিত হলাম। নিলয় চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। অনেক ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। জীবনে অনেক চাওয়া পাওয়া পূর্ণ হলেও শেষ চাওয়াটা সোহানের কারণে পূর্ণ হয়নি। সোহান এখন সুখে আছে, কিন্তু আমার সুখ কপালে ছিল না বলেই আজ আমি এত বড় সিদ্ধান্ত নিয়েছি। একদম শেষ লাইনে লেখা ছিল, মা আমাকে তুমি ক্ষমা করে দিও। জানি একদিন তোমার হাতে এই চিঠিটা থাকবে আর তখন তুমি কাঁদবে, কিন্তু বিশ্বাস করো মা, তখন আমি অনেক দূরে থাকবো, যেখান থেকে কেউ আর ফেরত আসতে পারবে না। তুমি সোহানের মাঝে আমাকে খুঁজে নিও। কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো জাহানারা বেগম। সোহানকে নিজেকে সামলাতে না পেরে জাহানারা বেগমকে জড়িয়ে ধরলো। মা এক ছেলে নেই তো কি হয়েছে, আরেক ছেলে তো আছে। শুভ এসে বলল, আন্টি আমাকে কি আপনার পর মনে হয়? আমরা থাকতে আপনার এত চিন্তা করা লাগবে না। ছেলের সাথে সাথে আরো 3 মেয়ে পেলাম। জানাতার সাথে এগিয়ে আসলো। সাথী বলল, আন্টি আপু ঠিকই বলেছেন, আজ থেকে আমরা আপনার সন্তান। জানাতে সে একাকি বসে আছে আর মনে। হঠাৎ রুমে সোহান আসলো। জানাতের পাশে বসে কাঁধে হাত দিতেই লাফিয়ে উঠে চিৎকার দিল সে। সোহান তো পুরোই অবাক, কোনো কিছু জিজ্ঞেস না করে পাশে শুয়ে পড়লো। 6 মাস পর। যতদিন যাচ্ছে ততই জানাতের মানসিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ঘুমের ভিতরে চিৎকার দিয়ে লাফিয়ে ওঠা, একা একা উচ্চস্বরে হাসা, একা একা কথা বলা, এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। মানুষ যখন অতিরিক্ত ডিপ্রেশনে ভুগতে থাকে তখন নিজের স্বাভাবিক জ্ঞান থাকে না, এটা কোনো অবাস্তব না, অবাস্তব কথা নয়। সেদিনের পর থেকে সোহান জানাতের প্রতি নিজের চেয়েও বেশি যত্ন নিচ্ছে। জানাতকে দেখাশোনা করার জন্য একজন নার্স রেখেছে, যাতে ওর কোনো কষ্ট না হয়। সোহান জানাতের অবস্থা দেখে রীতিমতো থতমত খাচ্ছে। কি ছিল আর কি হলো? সামান্য একটা ঝড়ে তার সাজানো সংসারটা মোমবাতির নিভু আলোয় চলছে। জোরে বাতাস বইলে নিভে যাবে এমন সংশয় নিয়ে দিন কাটাচ্ছে। সোহান এখন নামাজ পড়া শুরু করেছে। যতবার জায়নামাজে নামাজ আদায় করছে ততবারই আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের করা ভুলের জন্য ক্ষমা চাচ্ছে, আর শুধু একটাই ফরিয়াদ করছে। এভাবেই প্রতিদিন একজন স্বামী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, হে রহমতের মালিক, জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, সব কিছু জেনে বুঝে করেছি, তার জন্য তওবা করছি। বেঁচে থাকতে এমন পাপ কাজ করব না। হে আল্লাহ, আমার জীবনের বিনিময়ে তুমি আমার স্ত্রীকে সুস্থ করে স্বাভাবিকভাবে বাঁচার মতো সুযোগ করে দাও। আমি যেন মায়ের আদেশ পালনের সাথে সাথে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে থাকতে পারি। তুমি তো পৃথিবীর সমস্ত সুখ আমাকে দিয়েছো, তার জন্য তোমার দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ ক্ষমাশীল। নিশ্চয়ই তিনি তার বান্দাকে ক্ষমা করে জান্নাতকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে, এটাই তার একমাত্র বিশ্বাস। জীবনটা একটা রঙ্গমঞ্চ। মানুষ যখন সবকিছু পায় তখন আল্লাহকে চেনে না। দুদিনের এই দুনিয়াতে নিজের ইচ্ছে মতো সবকিছু করে, কিন্তু এটা ভাবে না জীবনটা একটা তুচ্ছ বস্তু। শরীরটা মাটির তৈরি, শরীরের ভেতরে যে প্রাণ পাখিটা আছে এটা আল্লাহর নিকট সময় মতো আজরাইল এসে জান কবজ করে যাবে। হিসেব করবে হাশরের ময়দানে, ততদিন পর্যন্ত মাটির নিচের ঘরে থাকতে হবে। তাই সবার দুনিয়াতে বসে আখিরাতের জন্য কিছু রেখে যাওয়া, যাতে হাশরের ময়দানে শাস্তিটা কম হয়। সোহান যখন সবকিছু পেয়েছিল তখন সে জান্নাতকে মূল্যায়ন করেনি, কিন্তু সব শেষ হওয়ার পর তার কদর বুঝেছে। জান্নাত হয়তো বা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, কিন্তু কবে আসবে সেটা সময়ই বলে দেবে। যেমন দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না। কেমন হতো? মুখটা ভেঙচি কেটে বলল, যদি ফোনে এমন টাচে সমস্যা হতো তাইলে ফোনটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতাম আর নতুন একটা আইফোন কিনতাম। বলেই দাঁতগুলো বের করে হাসলো। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়লো সোহানের। দেখলো 1:45 বাজে। জান্নাত, কয়টা বাজে দেখছো? খাওয়া লাগবে না?
ওষুধ আছে সেটা কি ভুলে গেছো? আমিও আজকে তোমার গল্পের ভেতরে ডুবেছিলাম। অনেক দিন পরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দুজনে রাতে ডিনার সেরে শুয়ে পড়ল। সকালবেলা শুভর ডাকে দুজনের ঘুম ভাঙলো। সোহান আড়মোড়া দিয়ে জান্নাতকে জাপটে ধরে কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে চুমু খেলো। জান্নাত মুখ লুকিয়ে মুচকি হেসে বলল, সকালবেলা কি শুরু করলেন? কি শুরু করব? বউকে একটু আদর করলাম। জান্নাত, তুমি তো পড়াশোনাটা ঠিক মতো করবে কেমন? আমি চাই তুমি নিজে শিক্ষিত হও, কারণ একটা সন্তানের জন্য একজন শিক্ষিত মা খুব জরুরি। তোমাকে দিয়ে চাকরি করাবো না, ঠিক আছে, তবুও তুমি শিক্ষিত হবে, এটাই চাই। তাইলে আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবে কেমন? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্বোধন করলো জান্নাত। সোহান বিছানা দিয়ে নেমে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেল। জান্নাত যায়নি বলে সবাই জিজ্ঞেস করলো, জান্নাত কোথায়? সকালে ওষুধ নেই, খাবে কখন? নিয়ম মেনে না চললে তো বাচ্চার সমস্যা হবে। এমনিতেই মেয়েটা এতটা উইক যা বলার মতো না। জান্নাত কথা বলার মাঝে এসে বলল, এই তো আমি এসে পড়েছি। শুভ আপু জান্নাতকে দেখে হাসলো। এই তো জান্নাত এসে পড়েছে। নাস্তার টেবিলে বসে সবাই নাস্তা খাচ্ছে। তখনই দরজা বেল পড়লো। সোহান চেয়ার ছেড়ে উঠে দরজাটা খুলে দিয়ে অবাক হলো। আন্টি আপনি? সোহাকে জড়িয়ে ধরলে কাঁদতে শুরু করলো নিলয়ের মা জাহানারা বেগম। বাবা, তুমি জানো আমার ছেলে নিলয় আর বেঁচে নেই? হ্যাঁ আন্টি জানি। প্রথমে সবাই মনে করেছিল নিলয়কে কেউ খুন করেছে। কালকে রাতে নিলয়ের রুম পরিষ্কার করতে গিয়ে বিছানার নিচে একটা চিঠি দেখতে পেলাম। কৌতূহলবশত চিঠিটা খুলে পুরোটা পড়ে বিস্মিত হলাম। নিলয় চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। অনেক ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। জীবনে অনেক চাওয়া পূর্ণ হলেও শেষ চাওয়াটা সোহানের কারণে পূর্ণ হয়নি। সোহান এখন সুখে আছে, কিন্তু আমার সুখ কপালে ছিল না বলেই আজ আমি এত বড় সিদ্ধান্ত নিয়েছি। একদম শেষ লাইনে লেখা ছিল, মা আমাকে তুমি ক্ষমা করে দিও, জানি একদিন তোমার হাতে এই চিঠিটা থাকবে আর তখন তুমি কাঁদবে, কিন্তু বিশ্বাস করো মা, তখন আমি অনেক দূরে থাকবো, যেখান থেকে কেউ আর ফেরত আসতে পারবে না। তুমি সোহানের মাঝে আমাকে খুঁজে নিও। কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো জাহানারা বেগম। সোহানকে নিজেকে সামলাতে না পেরে জাহানারা বেগমকে জড়িয়ে ধরলো। মা, এক ছেলে নেই তো কি হয়েছে, আরেক ছেলে তো আছে। শুভ এসে বলল, আন্টি আমাকে কি আপনার পর মনে হয়? আমরা থাকতে আপনার এত চিন্তা করা লাগবে না। ছেলের সাথে সাথে আরো 3 মেয়ে পেলাম। জানাতার সাথে এগিয়ে আসলো। সাথী বলল, আন্টি, আপু ঠিকই বলেছেন, আজ থেকে আমরা আপনার সন্তান। জানাতে সে একাকি বসে আছে আর মনে। হঠাৎ রুমে সোহান আসলো। জানাতের পাশে বসে কাঁধে হাত দিতেই লাফিয়ে উঠে চিৎকার দিল সে। সোহান তো পুরোই অবাক, কোনো কিছু জিজ্ঞেস না করে পাশে শুয়ে পড়লো। 6 মাস পর। যতদিন যাচ্ছে ততই জানাতের মানসিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ঘুমের ভিতর চিৎকার দিয়ে লাফিয়ে ওঠা, একা একা উচ্চস্বরে হাসা, একা একা কথা বলা, এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। মানুষ যখন অতিরিক্ত ডিপ্রেশনে ভুগতে থাকে তখন নিজের স্বাভাবিক জ্ঞান থাকে না, এটা কোনো অবাস্তব না, অবাস্তব কথা নয়। সেদিনের পর থেকে সোহান জানাতের প্রতি নিজের চেয়েও বেশি যত্ন নিচ্ছে। জানাতকে দেখাশোনা করার জন্য একজন নার্স রেখেছে, যাতে ওর কোনো কষ্ট না হয়। সোহান জানাতের অবস্থা দেখে রীতিমতো থতমত খাচ্ছে। কি ছিল আর কি হলো? সামান্য একটা ঝড়ে তার সাজানো সংসারটা মোমবাতির নিভু আলোয় জ্বলছে। জোরে বাতাস বইলে নিভে যাবে এমন সংশয় নিয়ে দিন কাটাচ্ছে। সোহান এখন নামাজ পড়া শুরু করেছে। যতবার জায়নামাজে নামাজ আদায় করছে ততবারই আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের করা ভুলের জন্য ক্ষমা চাচ্ছে, আর শুধু একটাই ফরিয়াদ করছে। এভাবেই প্রতিদিন একজন স্বামী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, হে রহমতের মালিক, জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, সব কিছু জেনে বুঝে করেছি, তার জন্য তওবা করছি। বেঁচে থাকতে এমন পাপ কাজ করব না। হে আল্লাহ, আমার জীবনের বিনিময়ে তুমি আমার স্ত্রীকে সুস্থ করে স্বাভাবিকভাবে বাঁচার মতো সুযোগ করে দাও। আমি যেন মায়ের আদেশ পালনের সাথে সাথে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে থাকতে পারি। তুমি তো পৃথিবীর সমস্ত সুখ আমাকে দিয়েছো, তার জন্য তোমার দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি তার বান্দাকে ক্ষমা করে জান্নাতকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে, এটাই তার একমাত্র বিশ্বাস। জীবনটা একটা রঙ্গমঞ্চ। মানুষ যখন সবকিছু পায় তখন আল্লাহকে চেনে না। দুদিনের এই দুনিয়াতে নিজের ইচ্ছে মতো সবকিছু করে, কিন্তু এটা ভাবে না জীবনটা একটা তুচ্ছ বস্তু। শরীরটা মাটির তৈরি, শরীরের ভেতরে যে প্রাণ পাখিটা আছে এটা আল্লাহর নিকট সময় মতো আজরাইল এসে জান কবজ করে যাবে, হিসেব করবে হাশরের ময়দানে। ততদিন পর্যন্ত মাটির নিচের ঘরে থাকতে হবে। তাই সবার দুনিয়াতে বসে আখিরাতের জন্য কিছু রেখে যাওয়া, যাতে হাশরের ময়দানে শাস্তিটা কম হয়।
সোহান যখন সব কিছু পেয়েছিল তখন সে জান্নাতকে মূল্যায়ন করেনি, কিন্তু সব শেষ হওয়ার পর তার কদর বুঝেছে। জান্নাত হয়তো বা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, কিন্তু কবে আসবে সেটা সময়ই বলে দেবে। যেমন দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না।